এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এই বাসনা নিয়ে ওই রাজার কর্মচারীটি কাঁদতে কাঁদতে গৃহে ফিরছেন। যখন তিনি গৌর চরণ স্মরণ করে কাঁদছে, মা আর কি গৌর হরি থাকতে পারে গো? মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, গুরু যা কৃষ্ণ তা। কৃষ্ণের অংশ কলা থেকে গুরুর অবতার। তবে জগতে দুই প্রকার গুরু আছে। এক প্রকার গুরু হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর। আর এক প্রকার গুরু হলো প্রেমময় কৃষ্ণের অংশ কলা হতে গুরুর অবতার। একটা হলো প্রেমময় গুরু, আর একটা হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর। রাগ করো না বাবা, ওই জন্য শাস্ত্রে লিখে যাচ্ছে কলিযুগে গুরু নিতে হবে চিনে, আর পয়সা নিতে হবে গুণে। তাহলে ঠকতে হবে না কোনোদিনই। কারণ গুরু যদি লোভী হবে, ভোগী হবে চেলা। লোভী গুরু কামি চেলা, দুয়ে মিশে নরকে গেলা। শুধু শিষ্য একা যাবে না, গুরুই তাকে নিয়ে যাবে। গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথের দর্শন করাতে পারে তিনিই তো গুরু। পথ দেখাতে পারে তিনিই তো গুরু। রাধে রাধে মা। তবে দীক্ষা গুরু এক, শিক্ষা গুরু 10। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, শিক্ষা হলো রাধা তত্ত্ব। রাধা তত্ত্ব না জানলে কৃষ্ণ সেবার অধিকার সহজে লাভ হয় না। এগুলো কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে আলোচনা করা সম্ভব না। জয় রাধে, হরে কৃষ্ণ। এই যে গোবিন্দ সঙ্গে আপনি সেবা দিচ্ছেন, সম্বন্ধ কি আপনার? তাকে যে সেবা করছেন কোন অধিকার, কোন রসে তুমি ভজন করছো, কোন গোপীর আনুগত্যে তার সেবার অধিকার পেয়েছে? এগুলো অনেক গভীরের ভজন। বাবা আশ্রম মঠবাসী বৈষ্ণব গুরুদের কাছে জিজ্ঞাসা করবে যে বাবা আমি দীক্ষা নেব তোমার থেকে, প্রণালী কত? আমি কোন পরম্পরায় গোবিন্দ সেবা করব? তা করো না বাবা। কলিযুগে গুরু ঘরে ঘরে ঘুরে বেড়াবে মা, নাম দিয়ে কুপদগামী করে নরক পথেই নিয়ে চলে যাবে। ওই জন্য কলিযুগের জন্য 81 কুণ্ড নরক রেখে গেছে। রাগ করবে না বাবা। লক্ষ্য করো মা, ছোট্ট করে একটা জিনিস জানাই। কয় দীর্ঘি তয় তয় রেপ দন্তের কীর্তন। কিন্তু এখনকার সমাজ আর কীর্তনের জায়গায় নেই মা। কিঞ্চিত আছে, তবে বেশিরভাগ পরিবর্তন হয়ে গেছে। কয় দীর্ঘি তয় তয় রেপ দন্তের কীর্তন নেই, দন্তের তয় তয় রেপ কয় দীর্ঘি হয়ে গেছে, মানে নর্তকী হয়ে গেছে। দেখবে কীর্তনের এইটা এতক্ষণ আমি কীর্তন করছি, ওই একটা বাউল গান, কোন একটা লোকগীতি, কোন একটা অন্য কিছু গেয়েছে, শুধু কীর্তন চলছে। নালে কি গাইতে জানি না? অনেক আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমার দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে
লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমার দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি বাহির পানে চোখ রেখেছি আমি কাকে দোষ দেব প্রভু নিজ কৃত কর্ম ফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে নিজের কর্ম ফল নিজেকেই ভুগতে হবে এর জন্য কেউ দায়ী না মা বাহির পানে চোখ রেখেছি আমার হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশাই তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে জয় রে হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি কি গান গো মা রবীন্দ্র সঙ্গীত এটা কীর্তন নয় তবে রবীন্দ্র সঙ্গীতটা গাই কেন কারণ এই কীর্তনটাকে সৌন্দর্য করার জন্য এর ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে গায় কিন্তু এটা ভজন নয় মা কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত নালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখতেন না আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ তলে যিনি বিশ্বকবি যার কাছে জগৎ মাথা নোয়াচ্ছে সেই বিশ্বকবি লিখছেন আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ হরে কৃষ্ণ লোকটি যখন নয়নের জলে ভাসতে ভাসতে গৃহের দিকে আসেন ভগবান তখন গুরুরূপ ধারণ করে ওই পথ দিয়ে যাচ্ছে যেতে যেতে সাধু বেশে বৈষ্ণব বেশে তো যাচ্ছে রাজার কর্মচারী যে কাজ করত সে যখন দীক্ষা পেল না গৌর হরি চরণে কাঁদতে কাঁদতে বলল একুল অকুল মুই সবতে আগিল আপন শীতল চরণ পাব শরণ নইল আস্তে রে বাবা কৃষ্ণচন্দ্র পদতল কোটি চন্দ্র শিশিতল তার স্পর্শ যেন পরশমণি সেই স্পর্শ নাই যার সেই যাক চার কার কার বপু বপু মানে দেহ লৌহ সমগণি
হরে কৃষ্ণ হরি বল হরি বল। আরে নিতাই। রাজবাড়ি থেকে বেরিয়ে পথ ধরে কাঁদতে কাঁদতে নয়ন জলে ভাসতে ভাসতে আসেন, আর এদিকে স্বয়ং গোবিন্দ গুরুরূপ বৈষ্ণব অবতার হয়ে দাঁড়িয়ে আছেন, যাচ্ছে। দেখা, কাঁদছ কেন বাবা? এ তো যে সে কান্না নয় তোমার, লক্ষ্য করো মা। আমরা অনেকে বলি দু ফোঁটা চোখের জল আর একটা তুলসী পাতা দিলেই কৃষ্ণ ভজন। না মা, সব চোখের জল গোবিন্দ চরণে যায় না। মিলিয়ে নাও, ধরিত্রীর এত জল আছে, যেমন গঙ্গা জল ছাড়া গোবিন্দ সেবা হয় না, তেমনি সব চোখের জল গোবিন্দ সেবায় যাবে না, চরণে যাবে না। যে জলটা যাবে তার নাম হচ্ছে প্রেমশ্রু। নাসিকার ধার দিয়ে বইল জানলে হলো না, এটা না পেয়ে কাঁদছ। শ্রবণের ধার দিয়ে বয়ে গেল, জানবে এটা পেয়ে হারিয়েছ। আস্তে আস্তে পেয়ে হারিয়েছ। আর এই মধ্যস্থ হচ্ছে প্রেমশ্রু। গুরু শিষ্যের যেমন মেঘে মেঘে ঘর্ষণ হলে ঝলক দিয়ে বিদ্যুৎ জগৎকে আলো করে লুকিয়ে যায়, তেমন এই মা, এই খোকার মা, নিজেও শুনবে না, অপরকে শুনতে দেয় না। রাগ করিস নি মা, এখানে বলছিল বারণ করলাম, ওইখানে গিয়ে শুরু করবো। রাধে রাধে, রাধে রাধে, যার কর্ম সে করবে মা। এই দেখো একটা জিনিস বলে যাই মা, অগ্নি জ্বলছে নিজ ধাম। আগুন কিন্তু কোথাও ছুটে যায় না, আগুন নিজের জায়গায় জ্বলে। অগ্নি জ্বলছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, অর্থাৎ আগুনের জ্যোতিটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। পতঙ্গিনীরে আকর্ষয়ে মারে। এই যে পোকামাকড় গুলো, লাইট জ্বলছে এখানে, আলোটা চারিদিকে, পোকামাকড় দূর থেকে এসে পতঙ্গিনীরে আকর্ষয়ে মারে। তেমনি মা, এই যে হরিবাসর ভাবছ, অন্য কিছু নয়, আগুন নিয়ে খেলা বাবা। যে করবে এর অবহেলা, সেই বুঝবে এর পরে জ্বালা। যত করবে চালাকি, পরেই বুঝবে তার জ্বালা কি বাবা। কর্ম কোনদিন কাউকে ছাড়বে না। ত্রেতা যুগে বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন রামচন্দ্র। এই কর্মের জন্য দাপর যুগে বালি পুত্র অঙ্গদ ব্যাধ হয়ে বিনা দোষে তীর বিদ্ধ করে কৃষ্ণকে বধ করেছিলেন। কারণ কর্ম কাউকে ছাড়বে না। হতে পারো তুমি জগতেশ্বর, ধরিত্রীর বুকে এসেছো যখন, কর্ম তোমাকে ভুগতে হবে। মনুষ্য দেহ নিয়েছ যখন, নরতন রূপ ধারণ করেছ যখন। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণবের সঙ্গে যখন দেখা হলো, বৈষ্ণব বলল, বাবা কাঁদছ কেন? কারণ সবশ্রুত নয়, তোমার প্রেমশ্রু বইছে। বলো কিসের দুঃখ তোমার? আপনি তো বৈষ্ণব মানুষ। রাজার গুরুদেবের চরণে এত করে পড়ে কাঁদলাম, সে আমায় দীক্ষা দিল না। দীক্ষা নিবি? হ্যাঁ বাবা, তুমি আমায় দীক্ষা দেবে বাবা। কিন্তু আমার যে একটা কথা আছে, আমি একটা লোকে দীক্ষা দিই না, একটা ছেলে দীক্ষা দিই না, দুজন তো হতে হবে, তবে দীক্ষা দিই। এ সমস্যায় পড়লো, চিন্তা করলো, তাই তো কি করি?
দেখি দেখি বললো আপনি চলুন, আমাদের নিয়ে চলুন, আমি দুজন নেব সঙ্গে করে, আমি আর একজনকে সঙ্গে নেব, আপনার থেকেই দীক্ষা নেব। ঘরে নিয়ে এলো, আসন পেতে দিল। এ জানলো না যে কে তার ঘরে আলো করে আছে বসে। ভগবান বলছেন মনে মনে, করে তুই যে ভক্তি ডোরে বেঁধেছিস মরে, নাম রসে ডুববি বলে সদ্গুরু চরণ খুঁজে বেড়াস তরে তরে। মা, তোমার প্রাণ যদি কাঁদে, মন যদি কাঁদে, গুরু তোমার বাড়িতে চলে আসবে, তোমাকে গুরু খুঁজতে হবে না। তবে এলে একটু যাচাই করে দেখে নিও। তাই না? হরে কৃষ্ণ। কারণ এখন সতের শত্রু বেশি, অসতের মিত্র বেশি বাবা। কলিযুগের প্রভাব তো, না হলে যে 81 কুণ্ড নরক তিনি পূর্ণ করতে পারতেন না। জয় রাধে। আসন দিলেন, বসলেন। যে লোকটা রাজার বাড়িতে কাজ করতো, ঠিক তার বাড়ির সীমানার পাশে, মানে তার জায়গার পাশে যে জায়গাটা, সেখানে বসবাস করতেন একজন কুমোর, হাঁড়ি কলসি তৈরি করে। তার দেখেছো বন্ধু, বন্ধু শোনো না, এদিকে এসো না, আজ আমার চাঁদ ঘুরছে, কাজ আছে, আমি যেতে পারবো না। ও বন্ধু এসো না, এসো না বন্ধু, একটু এসো। কোন রকম চাক বন্ধ করে ওই মধ্যখান দিয়ে ছোট্ট পাঁচিল তোলা, সীমানা ভাগ করা, তা ছোট্ট এই অবধি করে পাঁচিল তোলা আছে। এসে দাঁড়িয়েছে, কি বলো? বললো বন্ধু দীক্ষা নেবে? বললো দীক্ষা কি আবার কি? ও সব সময় একা মানুষ, মাটি আনা, মাটি মাখানো, তার তৈরি করা, চাকে দেওয়া, হাঁড়ি কলসি তৈরি করা, পুরানো, বাজারে একা মানুষ কত করবে? ও ভজন সাধন দীক্ষা জপ আর নিত্যানি সমাবেশ, লক্ষ্য করো মা, সময় নেই। স্বয়ং জগৎপতি গোবিন্দ গুরু রূপে, বৈষ্ণব রূপে যার ঘরে, তিনি তখন বলছে বাবা দীক্ষা আমি দিয়ে যাচ্ছি, সময় যদি তোর না থাকে তাহলে আমার একটা কথা তুই শুনে রাখ, সেইটুকু করিস, বাদ বাকি তোর ভজন আমি করব। প্রকৃত গুরু হতে গেলে মা, শিষ্যের জন্য প্রত্যেক দিন এক ফেরা করে মালা করতে হয়। গুরু সেই হতে পারে যে নিত্য নামকে শোধন করে। ছোট্ট করে একটা বাস্তব জগতের কথা বলি। এই তো জমি জায়গা আপনাদের অনেক আছে, তাই না? আচ্ছা মা, আপনাদের জমিতে ধান আছে, টেপাদের জমিতে ধান আছে, ওদের বাড়িতে পাটনাই ধান আছে, ওর বাড়িতে পাটনাই ধান আছে। এত পাটনাই ধান থাকতে এই ধানের বীজ বা কলা না করে ফার্মে থেকে ধান কিনে আনছো কেন? সেই পাটনাই ধান। বলবি এদের বাড়ির ধানটা কলা ভালো হবে না কেন? ধান তো একই, পাটনাই ধান, তাহলে এদের বাড়ির ধানটা বীজ ভালো হবে না কেন? এই ধানটা শোধন করা নেই। কিন্তু ফার্মে যেটা আছে সেই ধানটা শোধন করা আছে, একটা একটা ধানে একটা একটা অঙ্কুর হবে। ঠিক তেমনি মা, গুরু তারাই হয় যারা নিত্য নামকে শোধন করে। এই নামকে যারা নিত্য শোধন করছে প্রেম ভক্তি অনুরাগ নয়নের জলে, তাদের নাম অক্ষর কোনদিন যায় না বিফলে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাগ করিস না মা,
গুরু যে কেউ হতে পারে, আমি আপত্তি করছি না, কিন্তু নাম শোধন করতে হবে তো। শিষ্যের ভার তুমি নিচ্ছ, তোমার বইবার ক্ষমতা আছে তো। আর তখনই নাও যখন তুমি বইতে পারবে, না হলে নিও না, নিজেও পড়বে আর তাকেও ফেলবে। কৃষ্ণ বাবা, ওই জন্য শাস্ত্রে রেখে কে যাচ্ছে, গুরু যদি লোভী হয় কামিও হবে চেলা। গুরুর মধ্যে যদি লোভ এসে যায়, চেলা কিন্তু কামিও হয়ে যাবে। গুরু এসে বাড়িতে যদি বলে তোর মার জন্য একটা শাড়ি দে, তোর বোনের জন্য পায়ে নুপুর হাত দে, জানবে লোভ এসে গেছে। লোভী যদি গুরু হয়ে যায়, শিষ্য কামি হয়ে যাবে। লোভী গুরু কামি চেলা দুইয়ে মিশে নরকে গেলা। গুরু তো যাবেই যাবে, আর তোমাকেও সঙ্গে নিয়েই হরি বল, হরি বল। যে নৌকায় তুমি পার হচ্ছ মা, সেই নৌকায় যদি ছেঁদা থাকে, জল ওঠে, তাহলে কি শুধু নৌকার মাঝিটা ডুববে, তুমি ডুববে না? তাহলে যে গুরুর তরিতে তুমি তোমার দেহ তরি বেঁধেছ, সে তরি যদি ডুবে, তাহলে তোমার তরি কি ডুববে না? অপরাধ কৃষ্ণা। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। হরি বল, হরি বল। যে হাঁড়ি কলসি তৈরি করে সে বলল আমার সময় নেই। তবে আপনি বলছেন যখন দীক্ষা আমি নেব, কারণ আপনার বদনটা দেখে আমার ভিতর থেকে কেমন যেন একটা হচ্ছে, মনটা কাঁদছে, আমি দীক্ষা নেব, কিন্তু জব টব আমার দ্বারা করা যাওয়ার সময় নেই, কারণ আমি পাগল মানুষ, সংসারের কাজ করতে করতে আমার। তা বললো বাবা জব আর নিক তোর কিছু করতে হবে না, তুই দিনন্ত্রে একবার মধ্যাহ্নকালীনে দুপুর বেলা স্নান করে উঠে এসে তোর এই বন্ধুর মুখটা তুই একবার দেখি, প্রত্যেকদিন একবার করে দেখে তুই সেবা কর্ম তুই করবি, তোর যত জব আর নিক যা আছে আমি করব। বললো ঠিক আছে, তাই যদি হয় বন্ধুকে দেখবে আর কেমন কথা, ঠিক আছে তাই। দীক্ষা নিল, কুমোর আর কুমোরের বউ নিল, আর যে রাজার বাড়িতে কাজ করত সে আর তার বউ নিল, তাহলে চারজনে দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পর কিছুদিন এদের এইভাবে চলে, তো আর রাজার বাড়িতে কাজে যায় না। একদিন লোকের কুমোরের বউয়ের কাছে বলছে, ও দিদি তো লোকের বল না রে, আমার স্বামীটা বসে বসে আর সংসার চলে না, একটা কাজ। তা বললো দাঁড়াও, কুমোরের কাছে বললো কোন একটা কাজ দাও তোমার বন্ধুকে। বললো আমি খেটে উঠতে পারি না, ওর কাজ নেই। ওটা ডেকে এনেছে, কালকে থেকে তুই দূর থেকে ওই গঙ্গার তীর থেকে ওইখান থেকে মাটি এনে আমায় দিবি, আর নদীর বালি মাটি হলে হাড়ি কলসি ভালো তৈরি হয় একটু, আর আমি হাড়ি কলসি তৈরি করে বাজারে বিক্রয় করব, করে যে অর্থটা হবে দুজনে ভাগ হবে, সংসারও ভালো চলবে, দুজনেরও পরিশ্রম। বললো বেশ ঠিক আছে, তাই কাজ শুরু হয়ে গেল। চলতে চলতে দুজনার দুই ছেলে হলো, আস্তে আস্তে ছেলে দুটো বড় হলো, একটু বড় হয়েছে। এমন সময় এ তো মাটি কেটে কেটে আনতো, লক্ষ্য করো মা, এখন যেখান থেকে মাটি তুলতো সেখানে তো একটু গর্ত হবে, আস্তে আস্তে গর্ত হয়ে যাচ্ছে, আর ভালো মাটি তলা থেকে তুলতে তুলতে আরো গর্ত হচ্ছে। একদিন ওই মাটি তুলতে গিয়ে ওই মাটির নিচ থেকে একটা সোনার কলসি তার কোদালে আগাতে বেঁধেছে। ও ভাবলে এটা কি, আস্তে আস্তে খনন করে দেখে সোনার কলসি, তার মধ্যে মানিক মুক্ত হিরে জহর ধন সম্পত্তি তার ভিতরে। মনে মনে চিন্তা করছে তাই তো, এত অমূল্য ধন আমি কি করি। জয় রাধে। বাবা দল পাঠাসনি কেন বাবা? ও বাবা কমিটি,
যাক জয় রাধে। যাক, আমার কিছু বলবি মা? না 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 না, আমি কমিটির বলছি, দল। আমি গাইব? হ্যাঁ হ্যাঁ জানি মা, আমি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাই না? আমি যদি তোর ছেলে হতাম, তুই কতবার আমার বলতি খোকা নেমে এসে একটু জল খেয়ে যা, একটু পেচ্ছাপ করে যা। 4 ঘন্টা দাঁড়িয়ে আছিস পেচ্ছাপ পায়খানা বন্ধ করে, তাই না? যাক যাক, হরে কৃষ্ণ গাই না, ওদের আসতে বল একটু তাড়াতাড়ি। আমার ওটিস নিতালি গান বন্ধ করতে, তোরা জোরে তো আমার জোর, আমি মেয়েরা পাবো কোথায় বললেন? রাধে রাধে। আর একটুখানি গাইবা, আর 10 মিনিট গাইবা, 6টা বেজে যাবে, আমি চলে যাবো। আচ্ছা হোক, একটু বেশি করে গাই। কি হয়েছে? একটা কি জিনিস জানিস মা? একটা জিনিস বলি শোন মা, জীবনে এইটুকু মনে রাখবি, যখন ভগবানের নাম করবি মনে করবি এই বুঝি আমার শেষ বলা। জীবনে যদি আর বলা না, কারণ এই আছে, কার যে কখন বেঁকে কোথায় চলে যাবে, কার যে বল কখন হারিয়ে যাবে কেউ জানে না মা। আর যখন সেবা করবি মা, কারণ নারী জনম তো সেবার জনম, যখন সেবা করবি মনে করবি গোবিন্দ এই বুঝি আমার শেষ সেবা করা। যদি আর জীবনে সেবা না হয়, কারণ এই আছে, কার যে কখন। বড় বৌমা, বড় বৌমা, সন্ধ্যেটা দেন মা। আশপাশের বাড়িতে সবাই সন্ধ্যে দিচ্ছে, আর বড় বৌমা গজ গজ করছে, কারণ ও তো কালার টিভিতে বসে আছে, সিরিয়াল দেখছে। ওইটা শেষ হলে তবে সন্ধ্যে দিতে আসবে, তাতে সন্ধ্যে বয়ে যা আর ঠাকুর ফিরে যা, তাতে আমার। আস্তে 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 রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। এখন ওই সোনার কলসিটা পেয়ে এখন এ মনে মনে চিন্তা করছে, মাটি তুলে নিয়েছে গর্ত, গর্তের মধ্যে এই সোনার কলসিটা পেয়েছে, পেয়ে বুকে ধরে কাঁদছে, গোবিন্দ তুমি দিলে, আমি কাঙাল। আস্তে আস্তে হরি বল, হরি বল, হরি বল। আহা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আস্তে আস্তে হরে কৃষ্ণ হরি বল। আহা, এইবারে কলসিটা পেয়ে মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি যখন দিয়েছ, গুরু কৃপায় যখন পেয়েছি, এবার সুন্দর করে একটা মন্দির তৈরি করব। কিন্তু মাটির তলার সম্পত্তি, এ তো রাজা। লক্ষ্য করো বাবা, জায়গা তোমার হতে পারে, কিন্তু এর তলায় যদি তেল পাওয়া যায়, সোনার খনি যদি পাওয়া যায়, যদি গ্যাস পাওয়া যায়, এই জমি তোমার থাকবে না। খুশি করে সরকার থেকে তোমাকে কিছু অর্থ বেশি দিয়ে তোমাকে আলাদা সরিয়ে দিয়ে সরকার থেকে এগুলো নিয়ে যাবে, কারণ মাটির তলার জিনিস তোমার নয়, আর মাটির উপরে শূন্যের জিনিস তোমার না। নিয়ম আছে, জায়গা তোমার হতে পারে, কিন্তু সরকার যদি নিষেধ করে, তুমি সেখানে 10 তলা বাড়ি তৈরি করতে পারবে না।
রাধে রাধে। হরি বল হরি বল। আহা হরে কৃষ্ণ। এইবার ওই সোনার কলসি রত্নমণি মুক্ত ভরা কলসিটা নিয়ে আস্তে আস্তে করে একবার এমনি করে মুখটা উঁচু করে, মানে এই মাটি কেটে কেটে গর্ত হয়ে গেছে, গর্তের ভিতর থেকে উঁচু করে দেখে কেউ কোথাও আছে কিনা। দেখে ওই দূর থেকে একজন হেঁটে আসে। ও আস্তে আস্তে উঠে দেখে, আবার দেখে এই দিক থেকে একজন। এখন এই ওঠার বসা করতে করতে এদিকে মা যে কুমোর হাঁড়ি কলসি তৈরি করতো সে চান টান করে এসে বসে আছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, ও বৌদি দাদা আসেনি এখনো? বললো না। কি তালে পড়েছি বলো তো? মুখ না দেখলি ভাত খাবো নি, কারণ গুরু বলে গেছে নিত্য বদন দেখে তুই অন্ন গ্রহণ করিস, তারপরে তোর যত ভজন আমি করব। লক্ষ্য করো বাবা, কি হয়েছে? ও ঠাকমা, একটা কথা বলি। ও ঠাকমা, তুই বার্ধক্য ভাতা পাস, তাই ওদের টাকা দিস নি বেশি করে কমিটি? ওই দেখ, তুই তো দিবি, তুই বার্ধক্য ভাতা পাস দেয়। গোবিন্দরে তুই আমার কাছে নাম লেখাবি, আমি ঠিক জায়গায় পৌঁছে দেবো। এ জন্মে পাবিনি, কিন্তু পরে জন্মে আমি ঠিক। ঠাকমার মনে দুঃখ গো, আয় ইনকাম কমে গেছে। আসতে বাবা, আয় ইনকাম কমে গেছে, কিন্তু মা তোদের মনে আনন্দ আছে। একে লক্ষ্মীর ভান্ডার। দাঁড়া না বাবা, এই এক এক করে আসতে কেন? সমা বস, আমি নামার সময় দিবি। তোদের মনে আনন্দ, আর কেউ আসিস মা, বস, কেউ আসিস, রাধে রাধে। তোদের মনে খুব আনন্দ, কেন? একে লক্ষ্মীর ভান্ডার আছে, তারপরে আর একটা জিনিস আছে, ছানলি পয়সা। ছানলি, হ্যাঁ, ঠাকমার হাসলে কিচ্ছু করার নেই। যাদের কালো তাদের বাজার ভালো, যাদের সাদা হয়ে গেছে তাদের কেউ দাম দিচ্ছে না। আর বসে, আর ওদিকে কুমোর হাঁড়ি কলসি তৈরি করতে করতে মধ্যাহ্নকালীনে স্নান করে এসে বৌদিকে জিজ্ঞাসা করছে, ও বৌদি দাদা এখন এলো না? বললো না, সেই গেল মাটি কাটতে, এত লেট তো করে না। বললো আচ্ছা আর একটু দেখি। বসে আছে, আবার একটু, ও বৌদি খবর কি, এলো না? আবার রেগে গেছে, বললো মাটি কোথায় আনতে যাই গো? বললো কেন? সেই গঙ্গার ওইদিকে তীরে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গেছে ওইদিকে। বললো তাই, বেশ আমি যাচ্ছি বলে এবার খিদের জ্বালায় আর রাগে ছুটে যাচ্ছে, দ্রুত গতি যাচ্ছে। এখন যাচ্ছে প্রায় গর্তের কাছাকাছি, মানে গর্ত ওই, আর এখানে এসে গেছে। আর সেই তালে ও মানে কে যে মাটি কাটে, ও ওই ভান্ডারটা নিয়ে এমনি করে উড়ে উঠছে। আর ইয়ে দেখতে পেয়েই বলছে, ও বন্ধু আমি দেখে ফেলেছি। যেই বলেছে বলে এই পিছনটা আমি দেখে নিয়েছি, এই বলেই পিছন দিকে ছুটে চলছে। এখন এ চিন্তা করছে সর্বনাশ, বন্ধু দেখে ফেলেছে, যদি রাজার লোকের কাছে বলে দেয় তাহলে তো সব টেনে নিয়ে চলে যাবে। এ তখন তাড়াতাড়ি গর্তে থেকে ওপরে উঠে ওই সোনার কলসি হিরে মুক্ত জহর যা ভরা আছে বুকে করে ধরে ছুটছে আর বলছে, বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও।
যা পেয়েছি তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক। এ মনে মনে চিন্তা করে, প্রত্যেক দিন মুখ দেখে সেবা করি, বদন দেখে গুরুদেব বলে গেছে তাই করি, কিন্তু কোনোদিন তো এরম বলে না যা পেয়েছি তোমার অর্ধেক আমার অর্ধেক। হরি বল। তাহলে আজকের বলছে কেন? ব্যাপারটা কি? আস্তে আস্তে করে পিছনে ফিরে তাকিয়ে দেখে বন্ধু সোনার কলসিটা বুকে ধরে কাঁদছে দাঁড়িয়ে। কাছে এসেছে বন্ধু, বন্ধু গো তুমি এসেছো? বললো হ্যাঁ। তুমি কাউকে বলো না, যা পেয়েছি তুমি অর্ধেক আর আমি অর্ধেক। কুমার সঙ্গে সঙ্গে বলল বন্ধু তুমি আমায় কি দেবে আমি জানি না, তবে গুরুদেব যে আমায় কি দিয়ে গেছে তা আমি এতদিন পরে বুঝতে পেরেছি। হরি বল, হরি বল। সামান্য একটু জপ আন্নি করব বলে তাও আমি জীবনের সময় দিতে পারিনি। গুরুদেব আদেশ করে গেল দিনন্ত্রে একবার মধ্যাহ্নকালীনে বদন দেখে অন্ন পেতে, তাতেই নাকি আমার ভজন হবে। বন্ধু তুমি বলো তো, শুধু তোমার বদনটা দেখতাম বলে আজকের আমি এই ধন সম্পত্তির অর্ধেক অংশীদার হয়ে গেলাম। আর যদি গুরু বাক্য মেনে আমি যদি জপ আনি ভজন সাধন করতাম, তাহলে বন্ধু তোমার কাছে বলি এই ধনের ধনী হয়তো আমি হতাম না বটে, কিন্তু সোনার গৌরাঙ্গ পেতা আমি সোনার গো রাঙ্গ পেতা রঙ্গ পেতা। যদি গুরু বাক্য আমি হৃদয় ধরি রঙ্গ পেতা গুরু বাক্য হৃদয় ধরি সোনার গো রাঙ্গ পেতা গুরু বাক্য হৃদয় ধরিতা সোনার গো রঙ্গ পেতা। আমি বদন দেখে অর্ধেক পেলাম এই বলি সেই মন্ত্র জপ না করে শুধু গুরু আজ্ঞা পালন করে দিনন্ত্রে একবার বদন দেখেছি, তাতে অর্ধেক ধন সম্পত্তি তুমি আমায় দিতে চাচ্ছ। আর আমি যদি জপ আন্নি করে ভজন করতাম, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতাম, তাহলে মনে হয় অমন সোনার গৌরাঙ্গ আমি হৃদয়ে পেতাম। হরি বল। এই বন্ধু তখন তাকে বুকে জড়িয়ে ধরল। বন্ধু তাই হবে, এই অর্থ বিক্রয় করে যে অর্থ হবে আমরা দুজন দুটো মন্দির তৈরি করে নিত্য সেই গোবিন্দ সেবায় থাকবো। আর যে অর্থটুকু বাঁচবে দুজনার পুত্রকে দিয়ে বলবো আজ থেকে সংসারের যত আদি কবে নিতাই চা মোদের করুণা করিবে আর কবে নিতাই চাঁদা করুণা করিবে আর কবে নিতাই চা আমার করুণা করিবে আর কবে নিতাই চাঁদা করুণা করিবে
হবে কবে তুচ্ছ হবে আরে সংসার ছড়াবো কবে তুচ্ছ হবে আরে কবে তাই চাঁদ করুণা করিবে আর কবে তাই চাঁদ করুণা করিবে আর কবে তাই চাঁদ রাম রঘুপদ মোরে রহলয়া কতি রহলয়া কতে কবে আমার সেই দিন হবে দুই মন্দির করে দুই বন্ধু মিলে তারা নিত্য রাধা কৃষ্ণ সেবায় মেতে রইলেন। হ্যাঁ, আর এদিকে দুই ছেলে তারা উচ্চ শিক্ষিত হয়ে নিত্য বাবা দুই পিতাকে হরি কথা শ্রবণ করাতে লাগলেন। এইখানে রইল আমার লীলার মাধুরী, 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 ও গো এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল রইল আমার লীলার মাধুরী।